নিজ নিজ যুগের প্রত্যেক প্রাচীন রাজা একটি করে সমাধি রেখে গেছেন। দ্বিতীয় রামসেস পাওয়া গেছে, তুতানখামুন পাওয়া গেছে, মহান সাইরাস পাওয়া গেছে। কিন্তু রাজা সলোমন, প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী শাসক, যিনি 3 মহাদেশ থেকে আমদানি করা সোনা দিয়ে জেরুজালেমে প্রথম মন্দির নির্মাণ করেছিলেন, বাইবেল, কোরআন এবং ইহুদি ধর্মগ্রন্থে যার কথা লিপিবদ্ধ আছে, তার সমাধি কখনো খুঁজে পাওয়া যায়নি। একটিও পাথর নেই, একটিও চিহ্ন নেই। 3000 বছরের অনুসন্ধানে একটিও সমাধির নথি নেই। আর তারপর জেরুজালেমের পুরনো শহরের দেয়ালের ঠিক দক্ষিণে একটি চুনাপাথরের পাহাড়ের নিচে মাটি ভেদকারী রাডার এমন একটি সংকেত পাঠাল যা কেউ আশা করেনি। একটি বদ্ধ কক্ষ, মানুষের তৈরি, গভীর এবং সম্পূর্ণ অক্ষত। ভেতরে যা পাওয়া গেল তা শুধু ইতিহাসের অন্যতম প্রাচীন একটি প্রশ্নের উত্তরই দেয়নি, বরং এটি সম্পূর্ণ নতুন একটি প্রশ্নের দ্বার উন্মোচন করেছে। সলোমনের হারানো সমাধির কিংবদন্তি। সলোমন এমন এক রাজ্য শাসন করতেন যার এত পুঙ্খানুপুঙ্খ নথি রয়েছে যে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা 3টি মহাদেশ জুড়ে তার রাজত্বের প্রশাসনিক নথি, তার নির্মাণ প্রকল্প এবং তার বাণিজ্য চুক্তিগুলির সন্ধান করতে পারেন। তিনি তার পিতা রাজা ডেভিডের পরে আনুমানিক 970 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় আসেন এবং আনুমানিক 931 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 40 বছর শাসন করেন। এই তারিখগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর তার দেহের কি হয়েছিল তা সমগ্র প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে একটি। তার সমাধির রহস্য সম্পূর্ণরূপে বোঝার আগে তার রাজ্যের বিশালতার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথম মন্দির, যে স্থাপত্যটি তার রাজত্বকে সংজ্ঞায়িত করেছিল, নির্মাণ করতে 7 বছর সময় লেগেছিল। টায়ারের রাজা হিরামের সাথে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির অধীনে লেবানন থেকে সিডার কাঠের কড়িকাঠ আমদানি করা হয়েছিল, যা বুক অফ কিংসে নির্দিষ্ট পরিমাণ এবং সরবরাহের ব্যবস্থা সহ নথিভুক্ত করা আছে। ভেতরের পবিত্র স্থানটি সোনা দিয়ে মোড়ানো ছিল। ভবনটির পরিমাপ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা আছে, 60 হাত লম্বা, 20 হাত চওড়া, 30 হাত উঁচু। প্রত্নতাত্ত্বিকরা 2 শতাব্দী ধরে টেম্পল মাউন্টের নিচে বর্তমানে যা অবশিষ্ট আছে তার সাথে এই পরিমাপগুলোর মিল খুঁজে বের করার চেষ্টা করে। তার সম্পদ কিংবদন্তি তুল্য ছিল না, যেমনটা প্রায়শই এই শব্দটি অস্পষ্ট অর্থে ব্যবহৃত হয়। এটি ছিল সুনির্দিষ্ট। দক্ষিণ ইসরায়েলের তিমনা উপত্যকায় তামার খনন কার্যক্রম, যা দীর্ঘদিন ধরে মিশরীয় যুগের স্থান হিসেবে বাতিল করে দেওয়া হয়েছিল, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক এরেজ বেনি জোসেফ সেটিকে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর বলে পুনর্নির্ধারণ করেছেন, যা সরাসরি সলোমনের রাজত্বকালের সাথে মিলে যায়। স্ল্যাগ বিশ্লেষণের উপর ভিত্তি করে ওই খনিগুলোতে উৎপাদিত তামার পরিমাণ ছিল শিল্পস্তরের, যা প্রথম মন্দিরের মাপের নির্মাণ প্রকল্পগুলোতে সরবরাহ করার জন্য যথেষ্ট ছিল। অন্য কথায়, সলোমনের সম্পদ সম্পর্কে বাইবেলের বর্ণনা ভৌত প্রমাণ দ্বারা খণ্ডন করা হয় না, বরং এটি দ্বারা নিশ্চিত হয়। সেবার রানীর সফরের কথা ইথিওপীয়, ইয়েমেনি এবং জুডিয়ান ঐতিহাসিক ঐতিহ্য জুড়ে স্বতন্ত্রভাবে নথিভুক্ত করা হয়েছে, যা এমন একজন শাসকের প্রমাণ যার খ্যাতি তার জীবদ্দশাতেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছিল। তবুও সেই সমস্ত নথিপত্রের কোনোটিতেই, মন্দিরের নথিপত্রে, খনির স্থানগুলোতে বা বাণিজ্য চুক্তিগুলোতে একটি শব্দ নেই যা বর্ণনা করে যে সলোমনকে কোথায় সমাহিত করা হয়েছিল। রাজাবলির বইতে স্পষ্টভাবে বলা আছে যে সলোমন তার পূর্বপুরুষদের সাথে বিশ্রাম নিয়েছিলেন এবং তার পিতা দাউদের শহরে সমাহিত হয়েছিলেন। কি এই বাক্যাংশটি দাউদের শহর, জেরুজালেমের একটি নির্দিষ্ট শৈলশিরাকে বোঝায় যা টেম্পল মাউন্টের ঠিক দক্ষিণে অবস্থিত। দাউদের সমাধির বর্ণনা দিতেও একই বাক্যাংশ ব্যবহৃত হয়েছিল। কোনো সমাধি কখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। অন্য সব দিক থেকে এত নিখুঁতভাবে নথিভুক্ত একজন রাজার জন্য সমাধির কোনো নথির সম্পূর্ণ অনুপস্থিতি কোনো পাদটিকা নয়। এটি 3000 বছরের অনুসন্ধানের মূল সত্য। সলোমনের সমাধির অনুসন্ধান কোনো আধুনিক মোহ নয়। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, যা অভিযাত্রী, পণ্ডিত এবং পুরো প্রত্নতাত্ত্বিক কর্মজীবনকে গ্রাস করেছে। মধ্যযুগীয় ক্রুসেডার নাইটরা বিশ্বাস করত যে এর উত্তর টেম্পল মাউন্টের ঠিক নিচেই রয়েছে। 1099 সালে জেরুজালেম দখল করার পর যখন নাইটস টেম্পলাররা আল-আকসা মসজিদে তাদের সদর দপ্তর স্থাপন করে, তখন তারা এর ভিত্তির নিচে বছরের পর বছর খনন কার্য চালায়। তারা যা খুঁজে পেয়েছিল, যদি কিছু পেয়েও থাকে, তা কখনো জনসমক্ষে নথিভুক্ত করা হয়নি। তাদের বিতাড়িত করার পর খনন কার্য বন্ধ হয়ে যায়। তাদের খোঁড়া খাতগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। 1867 সালে ব্রিটিশ সেনাবাহিনীর প্রকৌশলী চার্লস ওয়ারেন প্যালেস্টাইন এক্সপ্লোরেশন ফান্ডের পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের প্রাচীন কেন্দ্রস্থলে প্রথম পদ্ধতিগত বৈজ্ঞানিক খনন কার্য পরিচালনা করেন। ওয়ারেন টেম্পল মাউন্টের বাইরের দিকে উল্লম্ব খাত খনন করেন এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবস্থার মানচিত্র তৈরি করেন, যা আগে কখনো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়নি। তিনি মৃৎপাত্র, জলাধার এবং একাধিক নির্মাণ যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ স্থাপত্যের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন। তিনি সলোমনের সমাধি খুঁজে পাননি। তিনি যা খুঁজে পেয়েছিলেন তা হল এই প্রমাণ যে ডেভিডের শহর নামে পরিচিত শৈলশিরাটি সমাধিসমূহের স্তরে স্তরে আবৃত ছিল, এক ধরনের রাজকীয় সমাধিক্ষেত্র যা মূলত খনন করা হয়নি। ওয়ারেন তার ক্ষেত্র প্রতিবেদনে উল্লেখ করেছেন যে টেম্পল মাউন্ট থেকে দক্ষিণে নেমে আসা ঢাল, যা এখন সিলোয়ান এলাকা, তার ভূপৃষ্ঠের নিচে ব্যাপক শিলাখোদিত নির্মাণের চিহ্ন দেখিয়েছে। তার কাছে আরও গভীরে যাওয়ার মতো প্রযুক্তি ছিল না।
এক শতাব্দী পরে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক ইগাল শিলো 1978 থেকে 1985 সালের মধ্যে ডেভিডের শহর ব্যাপকভাবে খনন করেন। শিলোর দল পূর্ব ঢালে একটি বিশাল সোপানযুক্ত পাথরের কাঠামো উন্মোচন করে খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর একটি বিশাল গণভবন, যা তিনি বিশ্বাস করতেন ডেভিডীয় রাজতন্ত্রের সাথে সম্পর্কিত ছিল। তিনি খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনীয় বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ধ্বংসস্তূপের প্রমাণ খুঁজে পান। তিনি প্রশাসনিক নিদর্শন, সিলমোহরের ছাপ, সরকারি লিপি খোদাই করা পাত্র খুঁজে পেয়েছিলেন, যা সলোমনের রাজত্বকালে স্থানটির একটি সরকারি কেন্দ্র হিসেবে কাজ করার বিশ্বাসটি নিশ্চিত করে। কিন্তু তিনি যে সমাধিগুলো চিহ্নিত করেছিলেন সেগুলো ছিল খালি, প্রাচীনকালে লুণ্ঠিত। সেগুলোর ভেতরে যা কিছু ছিল তা উধাও হয়ে গেছে। পূর্ববর্তী সবকিছুর প্রতি সাম্প্রতিকতম সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি আসে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ইলাত মাজারের কাছ থেকে। 2005 থেকে 2010 সালের মধ্যে মাজার ওফেল শৈলশিরায় দাউদের শহরকে টেম্পল মাউন্টের সাথে সংযোগকারী এলাকা একটি বিশাল সরকারি ভবন খনন করেন এবং যুক্তি দেন যে এটি খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর। তার ব্যাখ্যা ছিল সরাসরি, এটি ছিল সলোমনের নিজের যুগের একটি কাঠামো, সম্ভবত বুক অফ কিংসে বর্ণিত প্রশাসনিক কমপ্লেক্সটি। মৃৎপাত্রের সংগ্রহ এবং কার্বন ডেটিং থেকে এর নির্মাণকাল 1050 থেকে 780 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বলে ধারণা করা হয়। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল ফিনকেলস্টাইন অবিলম্বে তার সিদ্ধান্তের বিরোধিতা করেন। ফিনকেলস্টাইন, যিনি তার কর্মজীবন ধরে এই যুক্তি দিয়ে আসছেন যে বাইবেলে বর্ণিত বিশাল সলোমনীয় সাম্রাজ্যের বিবরণ ঐতিহাসিক নথি না হয়ে পরবর্তীকালে সাহিত্যিক উদ্ভাবন, তিনি জোর দিয়ে বলেন যে ভবনটির নির্মাণকাল অন্তত নবম শতাব্দী, সলোমনের 100 বছর পরে। তার যুক্তি সিরামিক বিশ্লেষণ এবং লোক্রোনোলজি নামক একটি পদ্ধতির উপর ভিত্তি করেছিল, যা পদ্ধতিগতভাবে লৌহ যুগের তারিখগুলোকে বাইবেলের সময়রেখার চেয়েও পরবর্তীকালে ঠেলে দেয়া। মাজার তার অবস্থানে অটল ছিলেন। তাদের মধ্যকার বিতর্কটি কোনো ভদ্র একাডেমিক মতবিরোধ ছিল না। এটি ছিল একটি সরাসরি সংঘাত, যা প্রশ্ন তুলেছিল যে সলোমনের রাজ্যটি বাইবেলে বর্ণিত সাম্রাজ্য ছিল নাকি একটি ক্ষুদ্র আঞ্চলিক সর্দারি রাজ্য ছিল, যাকে পরবর্তীকালের লিপিকাররা ফুলিয়ে ফাঁপিয়ে কিংবদন্তিতে পরিণত করেছিল। সেই বিতর্ক অমীমাংসিতই রয়ে গেছে। তারিখ ও প্রেক্ষাপট উভয় দিক থেকে সলোমনীয় বলে নিশ্চিত এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, যা উভয় পক্ষই মেনে নেয়। যে সমাধিটি এই বিতর্কের নিষ্পত্তি করতে পারত সেটিও কখনো খুঁজে পাওয়া যায়নি। 2018 সালে রোম বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের একটি দল দ্বারা পরিচালিত সিলোয়ান ঢালের সবচেয়ে নির্ভরযোগ্য সাম্প্রতিক জিপিআর জরিপে 12 থেকে 20 মিটার গভীরতায় শিলাখোদিত প্রকোষ্ঠের সাথে সামঞ্জস্যপূর্ণ অসঙ্গতি পাওয়া গেছে। সেই অসঙ্গতিগুলো খনন করা হয়নি। সিলোয়ানে প্রত্নতাত্ত্বিক কাজের উপর রাজনৈতিক বিধিনিষেধ, যা একটি সক্রিয় জনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে ইসরায়েল ফিলিস্তিন এখতিয়ার নিয়ে উল্লেখযোগ্য উত্তেজনা রয়েছে, গত শতাব্দীতে চিহ্নিত সবচেয়ে সম্ভাবনাময় স্থানটির প্রান্তে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম থামিয়ে দিয়েছে। রাডার সংকেতটি আছে, কিন্তু খননের অনুমতি নেই। বিশেষজ্ঞদের মতে আগামীকাল সিলোয়ান ঢালের নিচে একটি সিল করা সমাধিকক্ষ আবিষ্কৃত হলে কি ঘটবে তা এখানে তুলে ধরা হল। এটি একটি অনুমানভিত্তিক পুনর্গঠন, যা প্রত্নতাত্ত্বিকদের লৌহ যুগের সমাধি প্রথা, সেই সময়ের নিশ্চিত রাজকীয় সমাধি এবং দশম শতাব্দীর জেরুজালেমের নির্দিষ্ট স্থাপত্য ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের উপর ভিত্তি করে নির্মিত। এটিকে একটি চিন্তন পরীক্ষা হিসেবে উপস্থাপন করা হয়েছে, কোনো ঘোষিত আবিষ্কার হিসেবে নয়। কিন্তু এই দৃশ্যকল্পটি প্রতিটি ক্ষেত্রে বাস্তব প্রমাণের উপর ভিত্তি করে তৈরি। এই পদ্ধতিটি নাটকীয় হবে না। গভীরতায় জিপিআর, গিফ অসঙ্গতিগুলোর পদ্ধতিগত যাচাইকরণ প্রয়োজন। প্রথম পদক্ষেপ হবে রাডার সংকেতকে ভৌত স্তরবিন্যাসের সাথে মিলিয়ে দেখার জন্য উপরের ঢালের একটি নিয়ন্ত্রিত খনন। 2018 সালের জরিপ তথ্যের উপর ভিত্তি করে দলটি লৌহ যুগের কাটা পাথরের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছুর কাছে পৌঁছানোর আগে প্রায় 8 মিটার জমে থাকা ধ্বংসাবশেষ, পরবর্তীকালের নির্মাণ স্তর এবং প্রাকৃতিক চুনাপাথর কেটে ফেলবে। যদি সিলোয়াম টানেলের স্থাপত্যগত সাদৃশ্যটি সত্যি হয়, তবে টানেলের প্রবেশপথটি লুকানো থাকবে। সিলোয়াম টানেল, যা সত্যিই আবিষ্কৃত, সত্যিই প্রাচীন, সত্যিই অসাধারণ, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর শেষের দিকে কঠিন চুনাপাথরের শিলাস্তরের মধ্য দিয়ে কাটা হয়েছিল। এটি ছিল প্রকৌশলের এক অনবদ্য কীর্তি, যার জন্য প্রয়োজন হয়েছিল 2 প্রান্ত থেকে কাজ করা সমন্বিত দল, যারা মাঝখানে অর্ধ ডিগ্রিরও কম বিচ্যুতিতে মিলিত হয়েছিল। এটি লুকানো ছিল। এটি কার্যকরী ছিল। এটি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য নির্মিত হয়েছিল। পূর্ববর্তী যুগের কোনো রাজকীয় সমাধি এর চেয়ে কম অত্যাধুনিক হতো না। জিহুদার অন্যত্র কিরবেত সুমেইলি এবং শেফেলাহতে খননকৃত লৌহ যুগের রাজকীয় সমাধিগুলোতে কিছু সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। শিলাস্তরে কাটা একটি খাত প্রবেশপথ, প্রাথমিক সমাধির জন্য 3 দেওয়াল বরাবর খোদাই করা বেঞ্চসহ একটি প্রধান কক্ষ, এবং গৌণ সমাধি ও সমাধি সামগ্রী রাখার জন্য পার্শ্বকক্ষ। প্রবেশপথটি একটি কাটা সকেটে বসানো আকৃতি দেওয়া পাথরের ফলক দিয়ে বন্ধ করে দেওয়া হতো। তালাবদ্ধ নয়, প্রকৌশলগতভাবে বন্ধ করা। 2018 সালের সমীক্ষায় সম্ভাব্য হিসেবে বর্ণিত পরিস্থিতি অনুযায়ী সেই সিলমোহর ভাঙতে কয়েক সপ্তাহের প্রস্তুতির প্রয়োজন হতো। কোনো কিছু স্পর্শ করার আগে চারপাশের স্তরবিন্যাস সম্পূর্ণরূপে লিপিবদ্ধ করতে হতো। সরানো প্রতিটি পাথরের তালিকা তৈরি করা হতো। ওই গভীরতায় একটি সিলমোহর করা কক্ষের ভিতরে প্রবেশের আগে বাতাসের নমুনা পরীক্ষা করতে হতো। সিলমোহর করা পরিবেশ জৈব পদার্থ সংরক্ষণ করতে পারে, কিন্তু সেখানে গ্যাসও জমা হতে পারে যা তাৎক্ষণিক প্রবেশকে বিপজ্জনক করে তোলে। যখন সিলমোহরের পাথরটি নড়ত, তখন তা ধীরে ধীরে নড়ত।
শিলাস্তরের সকেটে বসানো আকৃতি দেওয়া পাথর সহজে ভেঙে যায় না। এটি ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়। সেই সময়ের তুলনীয় সমাধির প্রবেশপথের ভৌত মাপের উপর ভিত্তি করে এর ওজন 2 থেকে 4 মেট্রিক টনের মধ্যে হবে। দলটি এটিকে ধাক্কা দেবে না। তারা একটি ভারবহনকারী কাঠামোর বিপরীতে হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে এটিকে একবারে 1 সেন্টিমিটার করে পিছনে সরাবে। ফাঁকটি খোলার মুহূর্তে বায়ুচাপের পার্থক্য সমান হয়ে যাবে। সেই প্রকোষ্ঠের ভিতরে যা কিছু সংরক্ষিত ছিল, যা অক্সিজেন, আর্দ্রতা এবং খোলা সমাধিস্থলগুলোকে গ্রাস করা সব ধরনের জৈব ক্ষয় থেকে সুরক্ষিত ছিল, ঠিক সেই মুহূর্ত থেকে পরিবর্তিত হতে শুরু করবে। প্রত্নতাত্ত্বিকরা এটি জানবেন। এই কারণেই খোলা জায়গা দিয়ে প্রথম যা প্রবেশ করবে তা কোনো মানুষ হবে না। এটি হবে একটি সেন্সর অ্যারে। তাপমাত্রা, আর্দ্রতা, গ্যাসের গঠন, শুধুমাত্র সেই পার্টগুলো স্থিতিশীল হওয়ার পরেই কেউ ভিতরে পা রাখবে। সেই চৌকাঠ খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী থেকে অস্পর্শিত সেই রুদ্ধদ্বার, যেখানে প্রামাণ্য ইতিহাস এবং অনুমানমূলক দৃশ্যকল্পের মিলন ঘটে। এর অপর পাশে কি রয়েছে, তাই সেই প্রশ্ন যার উত্তর 3000 বছরের গবেষণাও দিতে পারেনি। এই অনুমানমূলক পরিস্থিতিতে প্রথম কক্ষটি সমাধিক্ষ হবে না। সেই সময়ের লৌহ যুগের রাজকীয় সমাধিগুলোতে মূল সমাধিক্ষের আগে একটি প্রবেশকক্ষ ব্যবহার করা হতো। জুডিয়ান পাহাড়ের খিরবেত এলকোমের সমাধি কমপ্লেক্সে, যা খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর বলে অনুমান করা হয়, প্রবেশকক্ষটিতে ভেতরের কক্ষের খোদাই করা সমাধিবেঞ্চের আগে শিলালিপি, মানতের বস্তু এবং সংরক্ষণের পাত্র থাকত। কাঠামোটি নকশা অনুযায়ী শ্রেণীবদ্ধ ছিল। আপনি সরাসরি রাজার কাছে যেতে পারতেন না। সলোমনের নথিভুক্ত সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রবেশকক্ষে কি থাকতে পারে তা নিশ্চিত প্রত্নতাত্ত্বিক সাদৃশ্য থেকে অনুমান করা, কল্পনা নয়। অলঙ্কিত হাতির দাঁতের ফলক। খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর মেগিদ্দোর প্রাসাদ থেকে 5 শতাধিক হাতির দাঁতের খণ্ড, খোদাই করা ফলক, আসবাবপত্রের ইনলে, খেলার গুটি 5 শতাধিক পাওয়া গেছে, যা প্রাচীন নিক প্রাচ্যে এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম হাতির দাঁতের সংগ্রহগুলোর মধ্যে অন্যতম। এই পরিমাণে হাতির দাঁত মিশর এবং উপসাহারান আফ্রিকার সাথে বাণিজ্যের ইঙ্গিত দেয়। একই সময়ের একটি রাজকীয় সমাধিতে প্রায় নিশ্চিতভাবেই সমাধি সামগ্রীর মধ্যে হাতির দাঁতের তৈরি জিনিসপত্র অন্তর্ভুক্ত থাকত। রাজকীয় সিলমোহরের ছাপযুক্ত মাটির পাত্র, লামেলেক কলসির হাতল, যেগুলিতে রাজকীয় সিলমোহর এবং কি রাজার সম্পত্তি কি কথাটি ছাপানো, জিহুদা জুড়ে 50টিরও বেশি স্থানে পাওয়া গেছে। প্রশাসনিক সিলমোহর দিয়ে রাজকীয় সংরক্ষিত সামগ্রী চিহ্নিত করার প্রথা 10ম শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। নৈবেদ্য রাখার ভাণ্ডার হিসাবে ব্যবহৃত একটি প্রবেশকক্ষে এই শ্রেণীর প্রত্নবস্তু থাকত। সিডার কাঠের নির্মাণ সামগ্রী। রাজাদের বইতে প্রথম মন্দিরের অভ্যন্তরীণ প্যানেলিংয়ের জন্য লেবাননের সিডার কাঠের কথা উল্লেখ করা হয়েছে। একই যুগের মিশরীয় রাজকীয় সমাধিতে কফিন তৈরির জন্য সিডার কাঠ ব্যবহৃত হতো। এটি ক্ষয় ও পোকামাক প্রতিরোধ করে এবং সংরক্ষণের জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছিল। যে রাজা শিল্প পরিমাণে লেবাননের সিডার কাঠের উপর কর্তৃত্ব করতেন, তার সমাধির প্রেক্ষাপটে এটির ব্যবহার প্রত্যাশিত ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর গেজের ক্যালেন্ডার, যা ইস্তাম্বুল প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত আছে, হল একটি ছোট চুনাপাথরের ফলক, যাতে কৃষিকাজের একটি সময়সূচি খোদিত রয়েছে। এটি হিব্রু লিপির প্রাচীনতম গাত উদাহরণ। এটি একটি আবর্জনার স্তূপ থেকে পাওয়া গিয়েছিল। একটি সিলমোহর করা রাজকীয় প্রেক্ষাপট খোদিত উৎসর্গমূলক বস্তুর ক্ষেত্রে কি সংরক্ষণ করতে পারে, এই প্রশ্নটি শিলালিপিবিদদের চিন্তিত রাখে। এই পরিস্থিতিতে দলটি বুঝতে পারত যে প্রবেশকক্ষের প্রতিটি বস্তুই ছিল তাদের ক্ষেত্রে এক প্রজন্মে উৎপাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু। প্রবেশকক্ষের জিনিসপত্র তাদের একটি কথা পরিষ্কারভাবে বলে দিত, ভেতরের কক্ষটি ঠিক এই স্তরের বিচক্ষণতার সাথেই সুরক্ষিত করা হয়েছিল। যে রাজা তামার বাণিজ্য, দেবদারু কাঠের সরবরাহ এবং মন্দিরের কোষাগার নিয়ন্ত্রণ করতেন, তিনি নিজের সাথে কি নিয়ে যেতে বেছে নিয়েছিলেন, এই প্রশ্নটিই তাদের সবাইকে সামনের দিকে টেনে নিয়ে যেত। শিলালিপিগুলোই সেই জায়গা যেখানে দৃশ্যপটটি পূর্বে কল্পনা করা যেকোনো কিছু থেকে সবচেয়ে স্পষ্টভাবে ভিন্ন হয়ে যায়, এবং যেখানে প্রকৃত প্রত্নতাত্ত্বিক সাদৃশ্যগুলো এই জল্পনাকে সবচেয়ে বিশ্বাসযোগ্য করে তোলে। সিলোয়াম টানেলের শিলালিপি, যা খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর শেষের দিকে টানেলের দেয়ালে খোদাই করা হয়েছিল এবং 1880 সালে আবিষ্কৃত হয়, সেটিই সলোমনের যুগের একটি রাজকীয় সমাধিলিপি দেখতে কেমন হতে পারে তার সবচেয়ে নিকটতম নিশ্চিত সাদৃশ্য। ধ্রুপদী হিব্রু গদ্যে লেখা এই শিলালিপিটি ভূগর্ভে 2টি টানেল খননকারী দলের সাক্ষাতের মুহূর্তটিকে বর্ণনা করে, পাথরের মধ্য দিয়ে কণ্ঠস্বরের শব্দ, চূড়ান্ত সাফল্য। এটি কোনো রাজকীয় ঘোষণা নয়। এটি একজন প্রত্যক্ষদর্শীর দৃষ্টিকোণ থেকে লেখা একটি প্রকৌশলগত বিবরণ। ভাষাতাত্ত্বিকরা 10ম শতাব্দীর হিব্রু লিপি এবং তার শৈলী কেমন ছিল তার ভিত্তি হিসেবে এটি ব্যবহার করেন, যা এটিকে এমন একটি মাপকাঠিতে পরিণত করে যার সাথে সলোমনের সমাধির প্রেক্ষাপট থেকে প্রাপ্ত যেকোনো শিলালিপির তুলনা করা হবে। 1993 সালে উত্তর ইসরায়েলে আবিষ্কৃত এবং খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর বলে চিহ্নিত তেল দান শিলালিপিতে খু দাউদের বংশ কথাটি রয়েছে, যা দাউদীয় রাজবংশের প্রথম নিশ্চিত বাইবেল বহির্ভূত উল্লেখ। এটি জিহুদা ও ইসরায়েলের উপর বিজয়ের গর্ব প্রকাশকারী একজন আরামীয় রাজা লিখেছিলেন। এটি দাউদের প্রশংসা করার জন্য লেখা হয়নি, বরং তার বংশধরদের খারিজ করার জন্য লেখা হয়েছিল। একজন বিদেশি শত্রু যে দাউদের বংশকে একটি পরাজিত রাজবংশ হিসেবে উল্লেখ করার যোগ্য বলে মনে করেছিল, এই ঘটনাটিই হল সেই ধরনের সমর্থন যা সমগ্র বাইবেলের বিবরণের গুরুত্ব বদলে দেয়। সেই রাজবংশের ভেতর থেকে, অর্থাৎ দাউদের পরবর্তী রাজার কাছ থেকে প্রাপ্ত একটি সমাধিলিপি হবে এয়াবৎ উদ্ধারকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ হিব্রু প্রাচ্য।
জিহুদা থেকে প্রাপ্ত লৌহ যুগের সমাধিলিপিগুলো কার্যকরী। এগুলো সমাধিস্থ ব্যক্তির পরিচয় দেয়, মালিকানা প্রতিষ্ঠা করে এবং কখনও কখনও মৃতদেহকে বিরক্ত করার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও ধারণ করে। সিলোয়ান সমাধি খননলিপি সিলোয়ান গ্রামের শিলাখোদিত সমাধির সম্মুখভাগে খোদাই করা, যা খ্রিস্টপূর্ব ৮ম এবং ৭ম শতাব্দীর। এতে কি এটি রাজকীয় তত্ত্বাবধায়কের সমাধি? এখানে কোনো রূপা বা সোনা নেই, কেবল তার হাড় আছে কি এর মতো বাক্য রয়েছে। সরাসরি প্রশাসনিক সুনির্দিষ্ট ১ শতাব্দী আগের একটি সিলমোহর করা কক্ষে সেই রেজিস্টারে থাকা একটি শিলালিপি, যাতে ডেভিডের রাজসভার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নাম রয়েছে, সেটাই একটি কক্ষকে স্তব্ধ করে দিতে পারে। পরিবেশ নয়, একটি নামের সুনির্দিষ্ট পাঠযোগ্য ছবি তোলার যোগ্য লিপি, যা আগে কেবল ধর্মগ্রন্থে পাওয়া যেত। দৃশ্যমান কোনো কার্যপ্রণালী ছাড়া সিলমোহর করা সিন্দুকটি এমন একটি জায়গা যেখানে সতর্ক জল্পনা কল্পনাও নিশ্চিত সমান্তরাল খুঁজে পায় না। লৌহ যুগের জুডিয়ান প্রসঙ্গ থেকে কোনো তুলনীয় বস্তু উদ্ধার করা হয়নি। মিশরীয় রাজকীয় সমাধিতে ক্যানোপিক সিন্দুক পাওয়া যেত। একই যুগের ফিনিশীয় সমাধিতে খোদাই করা সার্কোফ্যাগাস পাওয়া যেত। ধাতু দিয়ে সিলমোহর করা একটি জুডিয়ান রাজকীয় সিন্দুক, যাতে একটি তারার প্রতীক খোদাই করা আছে, যে প্রতীকটি ওই সময়কালের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত লৌহ যুগের হিব্রু সিলমোহরে দেখা যায়, এর কোনো সরাসরি নজির থাকবে না। এই দৃশ্যপটটি যে নির্দিষ্ট অনুত্তরিত প্রশ্নটি উত্থাপন করে তা হল, ১০ম শতাব্দীর জেরুজালেমের রাজদরবারে সমাধিস্থ করার প্রথা আসলে কেমন ছিল? পার্শ্ববর্তী সংস্কৃতিগুলো থেকে প্রাপ্ত প্রমাণ নথিভুক্ত আছে। এই সময়কালের জন্য খোদ জিহুদা থেকে প্রাপ্ত প্রমাণ প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। এই সমাধি একমাত্র বস্তু যা এর উত্তর দিতে পারে। এই ধরনের একটি আবিষ্কারকে ঘিরে যে বিতর্ক তৈরি হয় তা ইতিমধ্যেই বিদ্যমান। এটি কয়েক দশক ধরে চলে আসছে এবং এটি কোনো কাল্পনিক গল্পের চেয়েও বেশি তীব্র। ইসরায়েল ফিঙ্কেলস্টাইনের নিম্ন কালানুক্রমিক যুক্তি, যা তিনি নীল অ্যাশার সিলবারম্যানের সাথে গড়ে তুলেছেন এবং যা তাদের ২০০১ সালের বই দ্য বাইবেল আনার্থরে সবচেয়ে সহজবোধ্যভাবে প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী সলোমনের যুগের জেরুজালেম ছিল একটি ছোট, স্বল্পনগরায়িত পাহাড়ি শহর, কোনো আঞ্চলিক সাম্রাজ্যের রাজধানী নয়। ফিঙ্কেলস্টাইনের ব্যাখ্যা অনুসারে প্রমাণাদি একটি প্রকৃত সলোমনীয় প্রশাসনের প্রতিষ্ঠা ১০ম শতাব্দীতে নয়, বরং ৯ম শতাব্দীতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রাজ্যে অমরি ও আহাবের রাজত্বকালে স্থাপন করে। তার মতে সলোমনের সাম্রাজ্য সম্পর্কিত বাইবেলের বিবরণটি ৯ম বা ৮ম শতাব্দীর একটি সাহিত্যিক নির্মাণ, একটি জাতীয়তাবাদী উপকথা যা জিহুদাকে প্রত্নতাত্ত্বিক রেকর্ডের সমর্থনের চেয়েও এক মহত্তর উৎস দেওয়ার জন্য লেখা হয়েছিল। এইলাত মাজারের অবস্থানটি এর সরাসরি বিপরীত। তার ২০০৫ সালের ওফেল খনন কার্যে প্রাপ্ত মৃৎপাত্রগুলো, যা তিনি ও তার সহকর্মীদের মতে খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীর সময়কালের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার আবিষ্কৃত বিশাল সরকারি ভবনটি, যার পরিমাপ প্রায় ১৮ মিটার বাই ১২ মিটার, তার ব্যাখ্যায় সলোমনীয় যুগের জেরুজালেমের জন্য প্রয়োজনীয় এক ধরনের প্রশাসনিক কাঠামো। নির্মাণ স্তর থেকে প্রাপ্ত জৈব পদার্থের উপর হিব্রু বিশ্ববিদ্যালয়ের কার্বন ডেটিংয়ের মাধ্যমে ১০৫০ থেকে ৭০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সময়কাল পাওয়া গেছে। মাজার যুক্তি দিয়েছিলেন যে এই পরিসরের প্রথম প্রান্তটি সঠিক। ফিঙ্কেলস্টাইন পরেরটির পক্ষে যুক্তি দিয়েছিলেন। এই বিতর্কটি নিছক পদ্ধতিগত নয়। জেরুজালেমের ধর্মীয় ঐতিহ্যের দাবি থেকে শুরু করে প্রত্নতাত্ত্বিক স্থান সুরক্ষা নীতি পর্যন্ত সবকিছুর উপর এর সরাসরি প্রভাব রয়েছে। কোন ব্যাখ্যাটি সঠিক তা নির্ধারণ করে যে ডেভিডের শহর একটি বাইবেলীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, নাকি একটি সাধারণ ব্রোঞ্জ যুগের বসতি, যার তাৎপর্য পরবর্তীকালের লিপিকাররা লিপিবদ্ধ করেছিলেন। এই প্রশ্নটি প্রতিটি অনুমতি, প্রতিটি খনন কার্য এবং ভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রতিটি রাজনৈতিক আলোচনার গভীরে নিহিত রয়েছে। একটি নিশ্চিত সলোমনীয় সমাধির প্রেক্ষাপট, শিলালিপি, কালনির্ণয়, প্রত্নবস্তুর সমাবেশ এবং সিলমোহরকৃত স্তরবিন্যাস সেই বিতর্কের অবসান ঘটাবে না। ফিঙ্কেলস্টাইনের নিম্ন কালানুক্রম এমন কোনো অবস্থান নয় যা একটিমাত্র আবিষ্কারের কারণে ভেঙে পড়ে, কিন্তু এটি তার নির্ভর করা মৃৎপাত্রের কালনির্ণয় পদ্ধতি এবং একটি সিলমোহরকৃত প্রেক্ষাপটের ভৌত প্রমাণের মধ্যে একটি সরাসরি সংঘাত তৈরি করবে, যেটিকে স্ববিরোধী না হয়ে সময়রেখায় সরানো যায় না। যদি ২০ মিটার দূরের সমাধিস্থল থেকে তুলনীয় ১০ম শতাব্দীর উপাদান পাওয়া যেত, তবে ওফেল ভবন সম্পর্কে মাজারের ব্যাখ্যা সরাসরি সমর্থন পেত। দুটি অবস্থানের মধ্যেকার ফাটল বন্ধ হবে না, এটি আরও গভীর হবে এবং উভয় পক্ষের জন্যই ঝুঁকি বাড়বে। শিলালিপির পরিস্থিতিটি ঠিক এটাই ব্যাখ্যা করে। যদি একটি সিল করা কক্ষ থেকে ১০ম শতাব্দীর হিব্রু ভাষায় ডেভিডীয় রাজসভার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নাম সম্বলিত শিলালিপি পাওয়া যায়, তাহলে নিম্ন কালানুক্রমের অবস্থানটির জন্য হয় এই যুক্তি দিতে হবে যে শিলালিপিটি পরবর্তীকালে যোগ করা হয়েছিল, যা একটি সিল করা প্রেক্ষাপটের জন্য টিকিয়ে রাখা খুব কঠিন হবে, অথবা সেই মৃৎপাত্রভিত্তিক কালানুক্রমটি সংশোধন করতে হবে যার উপর নিম্ন কালানুক্রমটি নির্ভর করে। কোনো বিকল্পই স্বস্তিদায়ক নয়, কোনো বিকল্পই অসম্ভব নয়। একটি সত্যিকারের একাডেমিক তুমুল বিতর্ক দেখতে ঠিক এমনই হয়, সোশ্যাল মিডিয়ার শিরোনাম নয়, বরং দুটি সম্পূর্ণ বিকশিত পাণ্ডিত্যপূর্ণ কাঠামো একটিমাত্র ভৌত প্রমাণের কারণে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়, যা কোনো পক্ষই সহজে হজম করার জন্য তৈরি ছিল না। অন্য কথায়, আসল বিতর্কটি ইতিমধ্যেই উদ্ভাবিত যেকোনো কিছুর চেয়ে বেশি নাটকীয়। এটি ফিঙ্কেলস্টাইন বা মাজারের এই বিষয়ে তাদের প্রথম গবেষণাপত্র প্রকাশের আগে থেকেই চলমান। এই আবিষ্কারটি এর সূচনা করবে না, এটিকে এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করবে যা কোনো পক্ষই কেবল অন্যের যুক্তির ভিত্তিতে মেনে নিতে ইচ্ছুক ছিল না।
সলোমনের কোনো নিশ্চিত সমাধিস্থল শনাক্ত করা যায়নি। সহজভাবে বললে এটাই হল প্রমাণের বর্তমান অবস্থা। কিন্তু এই অনুসন্ধান অসম্ভবতার বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, বরং এটি তিনটি প্রতিদ্বন্দ্বী তত্ত্ব তৈরি করেছে, যার প্রত্যেকটিরই প্রকৃত পাণ্ডিত্যপূর্ণ সমর্থন রয়েছে এবং একটি নির্দিষ্ট প্রমাণগত সমস্যা রয়েছে যা এখনও সমাধান করা যায়নি। প্রথম তত্ত্বটি সমাধিটিকে টেম্পল মাউন্টের নিচে স্থাপন করে। এর যুক্তিটি সহজবোধ্য। সলোমন মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং প্রাচীন প্রাচ্য জুডে রাজার প্রধান ধর্মীয় স্মৃতিস্তম্ভের কাছে রাজকীয় সমাধির ঐতিহ্য নথিভুক্ত আছে। বলা হয় ডেভিডকে ডেভিডের শহরে সমাধিস্থ করা হয়েছিল, যা টেম্পল মাউন্টের পাদদেশের ঠিক দক্ষিণে অবস্থিত। একই সাধারণ এলাকায়, সম্ভবত টেম্পল মাউন্ট কমপ্লেক্সের মধ্যেই সলোমনের একটি সমাধি উত্তরাধিকারের এই ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রমাণগত সমস্যাটি হল প্রবেশাধিকার। টেম্পল মাউন্টের কোনো ব্যাপক ভূগর্ভস্থ জরিপ কখনও পরিচালিত হয়নি। স্থানটি ওয়াকফ অর্থাৎ ইসলামিক ট্রাস্টের ধর্মীয় প্রশাসনের অধীনে রয়েছে, যা খনন নিষিদ্ধ করে। চার্লস ওয়ারেনের 19 শতকের বাইরের দেয়াল বরাবর খনন কার্যই এখন পর্যন্ত পদ্ধতিগত অনুসন্ধানের সবচেয়ে কাছাকাছি আসা, কিন্তু তা যথেষ্ট কাছাকাছি ছিল না। দ্বিতীয় তত্ত্বটি সিলোয়ান সমাধিক্ষেত্রকে কেন্দ্র করে। ডেভিডের শহরের ঠিক বিপরীতে কিড্রন উপত্যকার পশ্চিম দিকে খোদিত শিলাখোদিত সমাধিগুলোকে খ্রিস্টপূর্ব 8ম ও 7ম শতাব্দীর বলে চিহ্নিত করা হয়েছে এবং কিছু পণ্ডিত এগুলোকে জুডিয়ান রাজসভার সদস্যদের বলে মনে করেন। সমাধিগুলোর সম্মুখভাগে আংশিক শিলালিপি রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হলেও পাঠযোগ্য এবং এটি নিশ্চিত করে যে এর বাসিন্দারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। স্থাপত্যশৈলীটি ফিনিশীয় প্রভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা টায়ারের হিরামের সাথে সলোমনের নথিভুক্ত নির্মাণ অংশীদারিত্বের সাথে সরাসরি যুক্ত। যদি ডেভিডের শহরটি বাইবেলের বর্ণানুযায়ী রাজকীয় কেন্দ্র হয়ে থাকে, তবে এই সমাধিক্ষেত্রটি সলোমনের রাজত্বকালে বা তার আগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রমাণগত সমস্যাটি হল এই যে, এই গুচ্ছের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধিগুলো প্রাচীনকালে, সম্ভবত 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয় বিজয়ের সময় থেকেই কেটে খোলা হয়েছিল এবং লুট করা হয়েছিল, এবং যে ভৌত অবশেষগুলো তাদের মূল বাসিন্দাদের পরিচয় নিশ্চিত করত সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। সম্মুখভাগগুলো রয়ে গেছে, ভেতরের জিনিসপত্র নেই। তৃতীয় তত্ত্বটি, যা বারিলান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গ্যাব্রিয়েল বার্কায় সবচেয়ে পদ্ধতিগতভাবে তৈরি করেছেন, তাতে বলা হয়েছে যে সমাধিটি জেরুজালেমের দক্ষিণ বা পশ্চিমে জুডিয়ান পাহাড়ের একটি অনাবিষ্কৃত এলাকায়, শহরের সম্পূর্ণ বাইরে থাকতে পারে। বার্কায়ের যুক্তিটি বৃহত্তর অঞ্চলের লৌহ যুগের রাজকীয় সমাধিগুলির একটি ধারাবাহিক বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি, যেখানে সমাধিগুলি ইচ্ছাকৃতভাবে নগর কেন্দ্র থেকে দূরে এমন ভূখণ্ডে স্থাপন করা হয়েছে যা উচ্চমর্যাদার সমাধিগুলির জন্য প্রয়োজনীয় বিশাল শিলাকাটার সুযোগ দিত, কিন্তু জেরুজালেমের ঘনবসতিপূর্ণ নগর কেন্দ্র তা সরবরাহ করতে পারত না। এখানে প্রমাণগত সমস্যাটি হল অনুসন্ধান এলাকার পরিধি। জুডিয়ান পাহাড়গুলি হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। একটি নির্দিষ্ট স্থানের দিকে নির্দেশকারী কোনো নথিগত প্রমাণ ছাড়া একটি জরিপভিত্তিক অনুসন্ধান কার্যত অনির্দিষ্ট। প্রতিটি তত্ত্ব নিশ্চিত করার একটি পদ্ধতি রয়েছে। সম্মত শর্তে টেম্পল মাউন্টের ভূগর্ভস্থ জরিপ, 2018 সালের অসঙ্গতিগুলির পরিপ্রেক্ষিতে গভীরতর সিলোয়ান ঢালে একটি জিপিআর তদন্ত, জুডিয়ান পাহাড়ের উচ্চ সম্ভাবনাময় অঞ্চলগুলিতে লৌহ যুগের সমাধির একটি পদ্ধতিগত জরিপ। এই অনুসন্ধানগুলির কোনোটিই বর্তমানে অনুমোদিত বা অর্থায়িত নয়। সমাধিটি হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না, এর সবচেয়ে সুনির্দিষ্ট কারণ এটি ধ্বংস হয়ে যাওয়া নয়। কারণটি হল, এর সবচেয়ে সম্ভাব্য স্থানটি টেম্পল মাউন্টের নিচে বা তার নিকটবর্তী এলাকা, পৃথিবীর অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি এখতিয়ারগত বিবাদের কেন্দ্রে অবস্থিত। প্রত্নতত্ত্ব ভূরাজনীতির অধীন এমনভাবে যে কোনো পাণ্ডিত্যপূর্ণ যুক্তি, কোনো তহবিল সংক্রান্ত সিদ্ধান্ত বা কোনো ব্যক্তিগত খনন অনুমতি তা অগ্রাহ্য করতে পারে না। যে ভূমিতে সম্ভবত উত্তরটি রয়েছে সেটি এমন একটি ভূমি যা খোলার অনুমতি কারণেই। সলোমন এমন একটি কাঠামো নির্মাণ করেছিলেন যাকে বিশ্বের 3টি ধর্ম পবিত্র বলে মনে করে। তার সম্ভাব্য সমাধির উপরের জমি নিয়ে এই সংঘাত এক অর্থে তার রাজত্বের দীর্ঘতম চলমান পরিণতি। তার সমাধিস্থল অজানা রয়ে গেছে এই কারণে নয় যে অনুসন্ধান ব্যর্থ হয়েছে, বরং এই কারণে যে তিনি যেখানে প্রায় নিশ্চিতভাবেই শায়িত আছেন, সেটিই পৃথিবীর একমাত্র স্থান যেখানে খোঁজার কাজটি এমন পরিণতি বয়ে আনে যা একা মেনে নেওয়ার কর্তৃত্ব কোনো প্রত্নতাত্ত্বিকের নেই। সমাধিটি সেখানেই আছে। প্রশ্ন হল, বিশ্ব কি কখনো এটি খুঁজে বের করতে একমত হবে?